হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমার আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা শিক্ষার সার্কাস। কবিতাটি রচনা করেছেন মালায়ালাম কবি আরিয়াপ্পা পানিকার। আমাদের পাঠ্য বাংলা কবিতাটি অনুবাদ করেছেন কবি উৎপল কুমার বসু। প্রথমে আমরা একটু কবির সম্পর্কে জেনে নেব। বিখ্যাত মালায়ালাম কবি আরিয়াপ্পা পানিকারের জন্ম 1930 সালে কেরালার কোভালামে। মালায়ালাম কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক ছিলেন এই কবি। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনাও করিয়েছেন। তাকে মালায়ালাম সাহিত্যের টি.এস. এলিয়ট বলা হয়ে থাকে। 1960 সালে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রম মালায়ালাম কাব্য সাহিত্যে নতুন যুগের সূচনা করে। আজকের আলোচ্য কাব্যটি তার দিন ও রাত্রি কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসছে কবিতার পাঠ ও আলোচনায়। কবিতাটি সংলাপধর্মী, যেন দুটি বালক একে অপরকে প্রশ্ন করছে যে তারা কোন শ্রেণীতে পড়ে। তাদের এই প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে কিন্তু কবিতার প্রথম 3টি স্তবক লেখা হয়েছে। অত্যন্ত ঋজু মেদহীন বর্ণনা ভঙ্গি। একই ধরনের প্রশ্নোত্তর শুনতে শুনতে কখনো বা একঘেয়েমি এসে যেতে পারে, কিন্তু তৃতীয় স্তবকে এসে কবিতার মধ্যে যে তীব্র শ্লেষ রয়েছে, একটা অন্য ব্যঞ্জনা রয়েছে, সেটা আমাদের কাছে ধরা পড়বে। এবং চতুর্থ তথা শেষ স্তবকে কবিতার মূল সুর বা অন্তর্নিহিত তাৎপর্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কবিতাটি শুরু হয়েছে এইভাবে: তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি। বেশ, তাহলে 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। অর্থাৎ একটা করে শ্রেণী যদি তার বন্ধু পাশ করে যায়, সে তার পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে। যেভাবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা এক শ্রেণী থেকে আরেকটি শ্রেণীতে উত্তীর্ণ হয়, যেন ছোট দুটি ছেলের মধ্যেই কথোপকথন চলছে। তাই তৃতীয় শ্রেণীর পরে তারা আর সরাসরি গুনতে পারছে না। 1, 2, 3, তারপরে 4, এইভাবে তারা শ্রেণী নির্ধারণ করছে। কিন্তু তারপরেই তৃতীয় স্তবকে দেখো, তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। গুনতে গুনতে যখন আর খেয়েই থাকছে না, যখন আর ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না, তখন সব শ্রেণী একসঙ্গে বলে দেওয়া হচ্ছে। কিন্তু এই সব শ্রেণীর পরেও আরো পরের ধাপে যেন ওঠার একটা সম্ভাবনা থেকেই যায়। এই যে একটা প্রতিযোগিতার মনোভাব, তুমি যেটাতেই যাও তার আগের ধাপটাতে আমি চলে যাবই, তুমি শেষ ধাপ অবধি গেলে তারও পরের ধাপে আমি চলে যাব, সেই প্রতিযোগিতার যেন একটা সুর এইখান থেকে শুরু হলো। আর একদম শেষ স্তবকে বলছেন, সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। এই যে কবিতার নামকরণ শিক্ষার সার্কাস, তার উল্লেখ আমরা একেবারে শেষ স্তবকে এসে পেলাম, যেখানে কবি সরাসরি বলে দিচ্ছেন যে সব শিক্ষা একটি সার্কাস। দেখো, যিনি নিজে সারা জীবন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, নিজে অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে, তিনি কিন্তু এই সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে একটা সার্কাস বলে বিদ্রূপ করছেন। নিজে খ্যাতনামা শিক্ষাবিদ হওয়ার কারণেই তিনি শিক্ষা ব্যবস্থার যে অন্তরের স্বরূপটা, যে প্রকৃত স্বরূপ, সেটা খুব ভালোভাবেই জানতেন। এবং
তাই শিক্ষার যে প্রকৃত আদর্শ বা শিক্ষার যে একটা আলাদা দর্শন আছে, সেই দর্শনের সঙ্গে ভারতীয় সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর দ্বারা নির্ধারিত যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, তার যে একটা বিরাট তফাৎ রয়ে গেছে, তার সঙ্গে যে একটা বিরোধ রয়ে গেছে বলা যায়, সেটাই তিনি আসলে বলতে চেয়েছেন। শিক্ষাকে সার্কাসের সঙ্গে কেন তুলনা দিয়েছেন? সার্কাসে তোমরা দেখবে যখন ট্রাপিজের খেলা হয়, তখন খেলোয়াড় একটি দড়ি ছেড়ে আরেকটি দড়ি ধরে এক একটা ধাপে ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে। ঠিক এই শিক্ষা ব্যবস্থাতে যেন ওই একটি দুটি পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হয়, সে পরের ধাপে উঠতে পারলো কিনা কিছুটা নম্বরের ভিত্তিতে, সেটাই একমাত্র বিচার্য হয়ে ওঠে, সেটাই সাফল্যের একমাত্র সূচক নির্ধারিত হয়। তাই যে শিক্ষা মননের, যে শিক্ষা চিন্তনের বিকাশ ঘটায় না, সেই শিক্ষাকে তিনি একটা খেলা বলতে চেয়েছেন। সার্কাস যেমন একটা খেলা, সার্কাসে যেমন একজন রিং মাস্টার থাকে, তার নির্দেশে সব কিছু পরিচালিত হয় এবং সার্কাসের খেলোয়াড়দের প্রধান শিক্ষাই হলো কৌশলগত শিক্ষা, তাদের এক ধরনের দক্ষতা ওই খেলাগুলির উপরে। ঠিক বর্তমান শিক্ষা ব্যবস্থাও যেন তেমনি কিছু কৌশলগত শিক্ষা, কিছু দক্ষতা তৈরি করে দেয় শিক্ষার্থীদের মধ্যে। শুধু শ্রেণীগত উত্তরণ, অর্থাৎ এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে পাশ করে করে উঠে যাওয়া এবং পরীক্ষার শেকলে বাঁধা এই শিক্ষা ব্যবস্থাকে তাই কবি সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। তারপরে দেখো এই যে বলছেন, জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা। ধোঁকা শব্দের অর্থ কি? ধোঁকা শব্দের অর্থ হলো ফাঁকি, ঠকানো। কেন সেই জ্ঞানকে ফাঁকি বলা হচ্ছে বা ধোঁকা বলা হচ্ছে? কারণ যে শিক্ষা মনের অন্ধকার দূর করে না, নতুন কিছু উদ্ভাবন করতে শেখায় না, মনের বিকাশ ঘটায় না, অর্থাৎ প্রকৃত যে জ্ঞান, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, মানবিক গুণাবলীর যে বিকাশ, সেই সব কিছুকে বাদ দিয়ে যে জ্ঞানার্জন, যে পুঁথিগত জ্ঞানার্জন, যে কিছু কৌশলগত জ্ঞানার্জন, তাকে কবি ধোঁকা বলে উল্লেখ করেছেন। এটাই হলো এই কবিতার মূল সুর। এই কবিতাটি থেকে বেশ কিছু প্রশ্ন আসে তোমাদের একাদশ শ্রেণীতে। প্রথমত কবি পরিচিতি, তোমাদের বইতে যা দেওয়া আছে খুব ভালো করে একটু পড়ে নিও। কবি পরিচিতি থেকেও কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যেমন কবির কোন কাব্যগ্রন্থ মালায়ালাম সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার অন্যান্য কিছু গ্রন্থের নাম বলো, তার জন্ম কবে হয়েছিল ইত্যাদি। এছাড়া কবিতাটির মধ্যে দেখো কিছু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন প্রথম তিনটি স্তবকে যদি কথাটি অনেকবার ব্যবহৃত হয়েছে, আসতে পারে এই যদি কথাটি কতবার ব্যবহৃত হয়েছে। বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যেমন শিক্ষাকে কেন সার্কাসের সঙ্গে তুলনা করেছেন কবি, অথবা বর্তমান ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কবির যে দৃষ্টিভঙ্গি তা তুলে ধরো, কিংবা লাইন তুলে দিয়ে, বিশেষ করে শেষের স্তবকটি থেকে লাইন তুলে দিয়ে, যেমন সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই, এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। কিংবা জ্ঞান কোথায় গেল, জ্ঞান কোথায় গেল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, অথবা এই দুটি শেষের দুটি লাইন উল্লেখ করে জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা, এই পংক্তি দুটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা জ্ঞানকে কেন ধোঁকা বলে উল্লেখ করেছেন কবি, ইত্যাদি। তোমরা যদি এই আলোচনাগুলি মন দিয়ে শোনো এবং কবিতাটি বারবার পড়ো, তাহলে এই প্রশ্নগুলির উত্তর অনেক সহজেই তোমরা তৈরি করে ফেলতে পারবে। তাছাড়া অন্যান্য পাঠের মতোই এই কবিতাটি থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরে কোনো একটি ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করে দেব। পরের দিন ফিরে আসছি অন্য একটি পাঠ নিয়ে। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।